কোটিপতি ট্রেডার কি হওয়া যায়? মানে এটা কি শেখা সম্ভব, নাকি পুরোটাই জন্মগত ব্যাপার? এই প্রশ্নটা কিন্তু অনেক দিনের। হ্যাঁ, আর এই নিয়েই তো কিংবদন্তি ট্রেডার রিচার্ড ডেনিস একটা বাজি ধরেছিলেন। একটা বিখ্যাত পরীক্ষা করেছিলেন যেটাকে বলে টোটাল এক্সপেরিমেন্ট। ঠিক, শিকাগোর বিশাল সফল ট্রেডার ছিলেন উনি। ওনার আর পার্টনার উইলিয়াম এগহার্ডের মধ্যে একটা মতভেদ ছিল। ডেনিস ভাবতেন ট্রেডিং শেখানো যায়, মানে নার্চার আর কি। আর এখাট উনি ঠিক নিশ্চিত ছিলেন না, ভাবতেন এটা শায়দ জন্মগত প্রতিভা, মানে নিচার। তো এই নিয়েই বাজি। আজ আমরা এই পরীক্ষাটা নিয়ে একটু গভীরে যাব। মাইকেল কোবেলের দ্য কমপ্লিট টার্টল ট্রেডার বইটা থেকে পাওয়া তথ্যগুলো দেখব, কিভাবে একদম আনকোরা কিছু লোককে নিয়ে এসে উনি সফল ট্রেডার বানিয়েছিলেন। একদম। ডেনিসের বাজিটা ছিল বেশ মজার। উনি প্রমাণ করতে চাইছিলেন যে ঠিকঠাক নিয়ম আর ডিসিপ্লিন থাকলে যে কেউ ট্রেডিংয়ে ভালো করতে পারে, ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন। আর লোক নিলেন কিভাবে? কোনো বড় বিজনেস স্কুল থেকে না, স্রেফ খবরের কাগজের বিজ্ঞাপনে। ভাবা যায়। হ্যাঁ, এটাই তো ইন্টারেস্টিং পার্ট। কোনো অভিজ্ঞতার দরকার ছিল না। নানা ধরনের লোক এলেন। এই যেমন ধরুন জেরি পার্কার। উনি ছিলেন অ্যাকাউন্টেন্ট, আবার প্রাক্তন এয়ারফোর্স পাইলট, গেম ডিজাইনার, ব্ল্যাকজ্যাক খেলোয়াড়। এমনকি সিকিউরিটি গার্ডও ছিলেন। মানে একেবারে ভিন্ন ভিন্ন ক্ষেত্রের মানুষ। উদ্দেশ্য ছিল এটাই দেখানো যে কোথা থেকে আসছে সেটা বড় কথা নয়, পদ্ধতিটাই আসল। ঠিক। আর ট্রেনিংটাও ছিল খুব সংক্ষিপ্ত, মাত্র 2 সপ্তাহ, কিন্তু খুব ইন্টেন্সিভ। কি শেখানো হলো এই 2 সপ্তাহে? মূল বিষয়টা কি ছিল? মূল দর্শন ছিল ট্রেন্ড ফলোয়িং, মানে বাজার যেদিকে যাচ্ছে সেদিকেই যাওয়া। কোনো খবর বা কোম্পানির ফান্ডামেন্টাল দেখে নয়, শুধু দামের মুভমেন্ট দেখে ট্রেড করা। শুধু দাম, আর কিছু না? হ্যাঁ, প্রাইস অ্যাকশন। নিয়মগুলো ছিল খুব সোজা সাপটা, কিন্তু ভীষণ কড়া। যেমন ধরুন, একটা নির্দিষ্ট দিনের হাই বা লো প্রাইস যদি ভাঙে, মানে ব্রেকআউট হয়, তখনই মার্কেটে ঢুকতে হবে। আচ্ছা, আর ঝুঁকি? সেটা তো খুব গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ে। অবশ্যই। রিস্ক ম্যানেজমেন্টের ওপর সাংঘাতিক জোর ছিল। নিয়ম ছিল প্রতিটা ট্রেডে মোট ক্যাপিটালের 2%-এর বেশি ঝুঁকি নেওয়া চলবে না। মাত্র 2%? হ্যাঁ, মাত্র 2%। আর স্টপ লস, মানে লস থামানোর জায়গাটা, ওটা ঠিক করা হতো এন বলে একটা জিনিস দিয়ে। ওটা বাজারের ভোলাটিলিটি বা ওঠানামা মেপে ঠিক করা হতো, যাতে খুব বেশি টাইট বা লুজ না হয়ে যায়। তার মানে খুব যান্ত্রিক একটা পদ্ধতি মনে হচ্ছে। আবেগের কোনো জায়গা নেই? আবেগের জায়গা কমানোটাই উদ্দেশ্য ছিল। দুটো খুব জরুরি নিয়ম ছিল। লোকসান হলে খুব তাড়াতাড়ি ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে, মানে কাট লসেস। কিন্তু লাভ হতে শুরু করলে, লাভ হলে ধরে রাখতে হবে। হ্যাঁ, ধরে রাখতে হবে। লেট প্রফিটস রান। শুধু তাই নয়, লাভ বাড়তে থাকলে পারলে আরও ইনভেস্ট করতে হবে। এটাকে বলে পিরামিডিং। এটা তো শুনতে সহজ লাগছে, কিন্তু করাটা নিশ্চয়ই কঠিন। ছোট ছোট লস মেনে নেওয়া, আবার বড় লাভের আশায় থাকা, এটা তো সাধারণ মানুষের চিন্তার উল্টো। একদম। এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকগুলো ছোট ছোট লস হতো, তারপর হয়তো কয়েকটা বড় লাভে সব পুষিয়ে যেত। কিন্তু এই ছোট লসগুলো সহ্য করার মানসিক জোরটা লাগত। ফলাফল কেমন ছিল এই পরীক্ষার? ফলাফল অবিশ্বাস্য। ডেনিসের দেওয়া টাকা দিয়ে ট্রেড করে এই টার্টলরা, মানে শিক্ষানবিশরা, মিলিয়ন মিলিয়ন ডলার কামিয়েছিলেন। ডেনিসের জন্য, নিজেদের জন্যেও। তাই নাকি? হ্যাঁ, ওই যে অ্যাকাউন্টেন্ট জেরি পার্কারের কথা বললাম, উনি পরে নিজের হেজ ফান্ড খুললেন, চেসাপিক ক্যাপিটাল। বিলিয়নিয়ার হয়েছিলেন। এটা তো ওয়াল স্ট্রিটের সব ধারণাকে নাড়িয়ে দেওয়ার মতো ব্যাপার। ওই যে এফিশিয়েন্ট মার্কেট হাইপোথেসিস আছে না, যে বাজারের দামে নাকি সব তথ্য থাকে, তাই বাজারকে হারানো যায় না। ঠিক। টার্টলদের সাফল্য তো সেই তত্ত্বটাকেই চ্যালেঞ্জ করে বসল। প্রমাণ করল যে নিয়ম মেনে, ডিসিপ্লিন রাখলে মার্কেটকে হারানো সম্ভব। কিন্তু সব কি এত মসৃণ ছিল? কোনো সমস্যা হয়নি? না, সমস্যাও ছিল। দলের মধ্যে কিছু অসন্তোষ তৈরি হয়েছিল। যেমন ডেনিস কাকে কত ফান্ড দেবেন ট্রেড করার জন্য, সেই ভাগাভাগি নিয়ে। আবার কার্টিস ফেইথ বলে একজন খুব সফল তরুণ টার্টল ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে উনি নাকি নিয়ম ভাঙছেন, বেশি ঝুঁকি নিচ্ছেন। ওহ আচ্ছা। এই ভেতরে সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, আর শেষ পর্যন্ত প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়। শোনা যায়, মজার ব্যাপার হলো ডেনিস নিজেও নাকি মাঝে মাঝে নিজের বানানোর নিয়ম ভাঙতেন। তার মানে শুধু নিয়ম জানলেই হবে না, দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য আরও কিছু লাগে। একদম। নিয়ম জানাটা তো ভিত্তি,
কিন্তু লম্বা দৌড়ে টিকে থাকতে হলে ইস্পাতের মতো মানসিক জোর লাগে, আত্মনিয়ন্ত্রণ লাগে আর অবশ্যই ব্যবসায়িক বুদ্ধি লাগে। দেখুন না, কিছু টার্টল যেমন পার্কার বা পরে স্যালেম আব্রাহাম এরা দারুণ সফল হয়েছেন। স্যালেম আব্রাহাম, উনিও কি টার্টল ছিলেন? উনি সরাসরি ডেনিসের ছাত্র না হলেও টার্টলদের কাছ থেকে শিখেছিলেন। মানে এই জ্ঞানটা দ্বিতীয় প্রজন্মেও ট্রান্সফার করা গেছে এবং সফলভাবে। কিন্তু আবার অনেকেই তো হারিয়েও গেছেন। বুঝলাম। তাহলে পুরো পরীক্ষাটা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? ট্রেডিংয়ের মতো একটা জটিল জিনিসও তাহলে শেখা সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি ঠিকঠাক নিয়ম থাকে, সেই নিয়ম কঠোরভাবে মেনে চলার ডিসিপ্লিন থাকে আর কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখার ক্ষমতা থাকে, এটা ওই জন্মগত প্রতিভার ধারণাকে বেশ বড় একটা প্রশ্নচিহ্নের সামনে ফেলে দেয়। তাহলে মূল উপাদানগুলো হলো একটা পরিষ্কার সিস্টেম, কড়া ঝুঁকি ব্যবস্থাপনা আর নিয়ম মেনে চলার মানসিক শক্তি। ঠিক তাই। টার্টল এক্সপেরিমেন্ট দেখিয়েছে যে প্রক্রিয়া আর শৃঙ্খলা অনেক সময় প্রতিভাকেও ছাপিয়ে যেতে পারে। দারুণ একটা আলোচনা হলো। আজকের মতো এখানে শেষ করি, তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। এই যে টার্টল পরীক্ষায় দেখলাম, কঠোর নিয়ম আর শৃঙ্খলা দিয়ে অনভিজ্ঞরাও অসাধারণ সাফল্য পেলেন। এটা ট্রেডিংয়ের বাইরে জীবনের অন্য কোনো জটিল ক্ষেত্রে, ধরুন খেলা বা শিল্প বা অন্য কোনো পেশায় দক্ষতা অর্জনের ব্যাপারে কি ইঙ্গিত দেয়? নিয়ম আর শৃঙ্খলা কি অন্য ক্ষেত্র প্রতিভার অভাব পূরণ করতে পারে? এটা নিয়ে ভাবা যেতে পারে।